সুপ্রিয় দর্শক, স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালের লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের A to Z প্রোগ্রামে। এই অনুষ্ঠানে আমরা কথা বলি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের নেতাদের সঙ্গে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এবং টপ লিডারশিপের সঙ্গে। আমাদের আজকের পর্বের অতিথি বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব MM মনিরুল আলম। জনাব MM মনিরুল আলম, স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে। আপনাদের খুব ধন্যবাদ বেঙ্গল ইসলামী লাইফে আসার জন্য এবং আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনার কোম্পানির কী কী প্রোডাক্ট আছে লাইফ ইন্স্যুরেন্সে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এই যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আমাদের প্রোডাক্টগুলো বেসিক্যালি লাইফ ইন্স্যুরেন্স নিয়েই থাকে। সেখানে বেসিক্যালি আমাদের এন্ডোমেন্ট প্ল্যানগুলো থাকে, সঙ্গে থাকে আমাদের আর্লি পেমেন্ট অপশন থাকে, পেনশন প্ল্যান আছে, এডুকেশন প্ল্যানটা খুব পপুলার আমাদের। আর এর বাইরে যদি বলি, আমাদের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে বেঙ্গল ইসলামী লাইফের স্বাস্থ্য বিমা। আমরা স্বাস্থ্য বিমা নিয়ে কাজ করি এবং সেখানে আমরা শুধু বেসিক লাইফের পাশাপাশি সবাইকে উদ্বুদ্ধ করি যে স্বাস্থ্য বিমা নেওয়ার জন্য। সো এটা আমাদের একটা সিগনেচার প্রোডাক্ট এবং খুবই পপুলারিটি পাচ্ছে এবং আমরা মনে করি যে এটা এই এলাকায় অনেকে কাজ করে না স্বাস্থ্য বিমা নিয়ে, বাট আমরা স্বাস্থ্য বিমা নিয়ে সারা বাংলাদেশে কাজ করছি। বাংলাদেশে বিমা সম্পর্কে সচেতনতা তেমন নয়। কেউ একজন বিমা সার্ভিস নিতে গেলে তার কি কি প্রিরিকুইজিট প্রয়োজন, প্রাকযোগ্যতা? আপনি ঠিকই বলেছেন। আসলে আমাদের মাইন্ডসেটে আসলে ইন্স্যুরেন্স যে আমাদের জীবনের জন্য প্রয়োজন, এটা আমরা অনুধাবন করি না। কারণ আমরা সবসময় মনে করি যে বিপদটা বোধহয় আমার আসবে না, অন্য কারো আসবে। বাট আমরা অন্যভাবে বলি, সারা বিশ্বে আসলে ইন্স্যুরেন্স তো আসলে নিজের জন্য না, এই নিজের পরিবারের জন্য। সো বিমাটা তারাই কনসিডার করে যে তার পরিবারের প্রতি দায়িত্বশীল, পরিবারকে ভালোবাসে। আমরা মনে করি তারাই বিমা নেয়, কারণ সে সারাদিন পরিশ্রম করে তার ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করে। তার অবর্তমানের জন্য ফ্যামিলির জন্য কখনো দুঃখ দুর্দশায় না পড়ে, তার সন্তান জন্য তার পড়াশোনা বন্ধ না হয়, তার বাবা মা আছে তার খেদমতের জন্য যেন আর্থিক কোনো দৈন্যতার সৃষ্টি না হয়। তো যেটা বলছিলাম যে আসলে বিমাটা এই জন্যই কনসিডার করা উচিত, যদি আপনি আপনার পরিবারকে ভালোবাসেন এবং দায়িত্বশীল হন, তাহলে আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই বিমা করা উচিত। দেখেন, আমি একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি, আমি মাস্টার ডিগ্রি হোল্ডার, বাট বিমা নিয়ে আমি কখনো আমার এক্সপোজার হয় নাই, না প্রাইমারি লেভেলে, না সেকেন্ডারি লেভেলে, অথবা আপনার ইন্টারমিডিয়েট লেভেলে, অথবা ইউনিভার্সিটিতে কখনোই হয় নাই। আমার যখন এই ইন্স্যুরেন্সে কাজ করতে আসলাম, তখন নতুন করে শিখতে হয়েছে বিমা কী জিনিস। ইন্স্যুরেন্স এডুকেশন একটা বড় ব্যারিয়ার। ইন্স্যুরেন্স ইজ এ মিক্স মিটিগেশন টুলস। এটা আমাদের যেহেতু সোসাইটিতে প্র্যাকটিস নাই, অনেক সময় আছে না, কিছু জিনিস আমরা স্কুলে শিখি, কিছু আমরা পরিবার থেকে অথবা সমাজ থেকে শিখি। তো যেহেতু আমাদের পরিবার অথবা সমাজ এই ইন্স্যুরেন্স বিষয়ে খুব অ্যাওয়ার না। আর আমাদের আরেকটা ব্যারিয়ার আছে যে আমার অবর্তন আমার পরিবারে কী হবে, সেটা নিয়ে আসলে কেউ ওইভাবে চিন্তা করার সুযোগও পায় না। তো আমি মনে করি যে ইন্স্যুরেন্স ফাইন্যান্সিয়াল এডুকেশনটা খুব বড় ব্যারিয়ার, যে ইন্স্যুরেন্সটা সবাই কনসিডার করে না, সেটা প্রথম ব্যারিয়ার আমি এটা চিন্তা করি আর কি। আমাদের অনেকেরই পর্যাপ্তভাবে ধারণা নেই যে আসলে লাইফ ইন্স্যুরেন্স কীভাবে কাজ করে। আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে কীভাবে একটা পলিসি নিতে হয়, সেই পলিসি নিলে কীভাবে প্রিমিয়াম দিতে হয়, তারপর এটা থেকে কীভাবে বেনিফিট পাওয়া যায়। সেখানে আসলে আমরা কাজ করি। আমাদের যারা সেলস পিপল আছে, যখন কারোর কাছে আমাদের ইন্স্যুরেন্স নিয়ে কথা বলে, আমরা চেষ্টা করি সেই ব্যক্তির তার আর্থিক অবস্থা কেমন, তার পরিবারের দায়বদ্ধতা কেমন, বিভিন্ন ধরনের রিস্ক যেরকম বলি আমাদের জীবনের, যেন আমার দুর্ঘটনায় ঘটলে সবাই মারা যায় তাও না, অসুস্থ হলে, পঙ্গু হলে তার কোনো মিটিগেশনের টুলস তার আছে কিনা জিজ্ঞাসা করার চেষ্টা করি। সে যখন অসুস্থ হয়, তার যে যখন চিকিৎসার প্রয়োজন হয়, তার অর্থাৎ তার পরিবারের সে আর্থিক সঙ্গতি সে কীভাবে মিট করে, সে কি ধার করতে লাগে, না কোনো সেভিংস আছে এটা মিটিগেট করার জন্যে, না কোনো ইন্স্যুরেন্স পলিসি আছে। অথবা একইভাবে আপনি যদি এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হন, আপনার উপরে আপনি বাসা ভাড়া দিচ্ছেন অথবা ফ্ল্যাট কিনেছেন, আপনি ঋণ নিয়েছেন, ইনস্টলমেন্ট দিচ্ছেন, আপনার পরিবার চলছে, যদি আপনার কিছু হয়ে যায় সেক্ষেত্রে কী ধরনের মেজার্স আপনার আছে, সো এটা জানার চেষ্টা করি আমরা। তো এই সমস্ত কিছু জানার পরে তার জীবনের যে ঝুঁকিগুলো রয়েছে, আমাদের কাজ হচ্ছে টু প্রোভাইড সলিউশনস টু দ্য প্রবলেম। মানুষ যে প্রবলেমগুলো ফেস করে, বিশেষ করে যাটার উপর তার কন্ট্রোল নাই, আমরা জানি না কবে আমি দুর্ঘটনায় পতিত হব, কবে আমি এই ধরনের অসুস্থতা পড়ব, অথবা কবে আমি আমার জীবদ্দশা শেষও হতে পারে। ভেরি আনসার্টেন। এটা হেডেকও থাকে, অনেকের দুশ্চিন্তা থাকে যে আমার অবর্তন আমার পরিবার কী হবে। তো সেই মানসিক প্রশান্তি দেওয়ার জন্যে আসলে ইন্স্যুরেন্সের কাজটা হচ্ছে, ইটস নট টু যে এনজয়। কেউ চায় যে ইন্স্যুরেন্স করে মারা যায়, ফ্যামিলি থাক, কেউ চায় না। বাট আমরা যেটা বলি যে ইট প্রোভাইডস পিস অফ মাইন্ড, আপনার মানসিক প্রশান্তি দেয়। ইন্স্যুরেন্স যদি থাকে, আমি যখন বেঁচে আছি, আই এম সাপোর্টিং মাই ফ্যামিলি। বাট আমি যদি আমার অবর্তমানে অথবা আমি যদি অসুস্থ হয়ে যাই, পঙ্গু হয়ে যায়, আমি যদি হসপিটালে, আমার বাচ্চা ফ্যামিলির কারো যদি হসপিটালে ভর্তি হতে লাগে, এই যে অনেক আজকাল তো ধরেন কারো হার্ট অ্যাটাক হলে 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকাও লাগতে পারে। তো সে সময় আমি কীভাবে হ্যান্ডেল করবো? আমার যদি ইন্স্যুরেন্স পলিসি থাকে, তাহলে পরে আমি নিশ্চিন্তে থাকতে পারি। আমি মাসে মাসে হয়তো 200-500 টাকা দিচ্ছি অন্যান্য খরচের মতো, বাট আমার এই ধরনের কোনো ইভেন্ট আসলে অ্যাটলিস্ট আমি এবং আমার পরিবার কোনো দুশ্চিন্তা করতে হবে না। ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তারা এটাকে টেক কেয়ার করবে।
সো এই ধরনের মানসিক প্রশান্তির জন্য আসলে মানুষকে ইন্স্যুরেন্স কনসিডার করা উচিত। অ্যান্ড প্রিমিয়ামটা বলে এখন ঝুঁকি যেটা বললাম, আমি শুরুতে যেটা বলেছিলাম, কতটুকু ঝুঁকি আপনার প্রয়োজন সেটা নির্ভর করে আপনার পারিবারিক স্ট্রাকচারের উপর। ধরুন আপনার ইনকাম, আমরা যেটা বলি যে ইন্স্যুরেন্স নিতে গেলে অ্যাটলিস্ট এমন পরিমাণ বিমা থাকা উচিত অ্যাটলিস্ট আপনার অ্যাবসেন্টে পরিবারের জন্য অ্যাটলিস্ট 2 থেকে 3 বছরের তাদের আর্থিক চিন্তা না করতে লাগে। ধরুন মাসে যদি আপনার 50,000 টাকা খরচ হয়, বছরে 6 লক্ষ টাকা আছে, সো যদি আপনার 18 লক্ষ টাকা যদি আপনার থাকে কাভারেজ থাকে, আপনার অবর্তনে অ্যাটলিস্ট ফ্যামিলি 3 বছর প্রতি মাসে ওরকম, বাট সে তার সব টাকা খরচ করবে না। সে চিন্তা করবে এই 3 বছরের মধ্যে মানুষ তার লাইফস্টাইল থেকে চেঞ্জ আনতে পারে, সে নিজেকে আত্মনির্ভরশীল হওয়ার মতো চেষ্টা করে, তার বাবার অ্যাবসেন্টটাকে ভুলে যায়। ঠিক একইভাবে আমি যদি আমার অসুস্থতার কথা চিন্তা করি যে আমার কি 1 লক্ষ টাকার কাভারেজ ঠিক আছে না, আমরা যেরকম এখন আমরা 5 লক্ষ টাকা পর্যন্ত কাভারেজ দিচ্ছি, যে বছরে চিকিৎসা সুবিধা এক একজনের 5 লক্ষ টাকা করে। তো মোটামুটি দেখা যায় যে যদি মানে ইভেন হার্ট অ্যাটাক হলেও এটা কাভার করা যায়। সো ওরকম একটা মডেলের কাভারের জন্য প্রসব একটা বেশি লাগে না। সো দেখা যায় যে এখন তো ডিজিটাল পেমেন্ট সিস্টেমের কারণে মানুষ প্রিমিয়ামের কথা যেটা বলছিলেন, প্রিমিয়াম কিন্তু এখন মানুষ মাসে মাসেও দিতে পারে। হয়তো বছরে যেটা বললাম হয়তো আমাকে হয়তো বছরে 50,000 টাকা দিতে লাগে, বাট মাসে মাসে দিলে আমার হয়তো 4,000 টাকা দিতে লাগে, বাট হুইচ আই ক্যান অ্যাফোর্ড পুরো ফ্যামিলি কভার করার জন্য। এই যে টেকনোলজি ডেভেলপমেন্টের কারণে আমি মনে করি যে এখন সবাই ইন্স্যুরেন্স অনেকে মনে করে যে খুব এক্সপেন্সিভ, বাট ইটস নট দ্যাট এক্সপেন্সিভ। আবার আরেকটা সুবিধা যেটা হয় আমাদের দেশে এখনও সব এন্ডোমেন্ট প্ল্যানগুলো নিয়ে থাকে, সো ইটস এ ফোর্স সেভিংস অ্যাজ ওয়েল। যে আমি যখন লং টার্ম পলিসি নেওয়া উচিত, আমরা মনে করি আমরা যাদের বয়স 30 বছর, তার 30 বছর মেয়াদ দিলে 60 ইয়ার্সে যে ম্যাচিউর করবে, যার বয়স 40 বছর সে 20 বছর মেয়াদ দিলে 60তে যে অথবা 65 যে ম্যাচিউর করবে। আমি বলি ইন্স্যুরেন্স সবসময় লং টার্ম নেওয়া উচিত। আপনি যেটা বলছেন যে কারা ইন্স্যুরেন্স নিতে পারে, দুটো সাইড আমরা দেখি। একটা হচ্ছে যে আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, যখন আপনি পলিসি নেবেন শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। আরেকটা হচ্ছে আপনার রেগুলার প্রিমিয়াম দেওয়ার মতো সক্ষমতা আছে কিনা। তো এই সক্ষমতা যদি থাকে, এই দুটো ক্রাইটেরিয়া মিট করলে পরে লং টার্ম নিলে যেটা হবে যে আপনি এর মধ্যে অসুস্থ হলেও ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপনাকে পলিসি ডিনাই করতে পারবে না, ক্যান্সেল করতে পারবে না। সো আপনি এর মধ্যে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাক, অসুস্থ হন, ক্যান্সার হয়ে যাক, পলিসি কিন্তু চালু থাকবে যদি আপনি প্রিমিয়াম দিতে থাকেন। সো আমি অলওয়েজ অ্যাডভাইস করি লং টার্ম পলিসিতে আপনার হাই কাভারেজ পাওয়া যায়, প্রিমিয়াম কম থাকে, এবং অসুস্থ হয়ে গেছে, তার পেইং ক্যাপাসিটি আছে, বাট সে পলিসি নিতে পারছে না বিকজ তার ওই যোগ্যতাটা নাই, দি গুড হেলথের যোগ্যতা নাই। ইন্স্যুরেন্স সেক্টরে আস্থার সংকট একটা বড় ইস্যু। অনেকে সচেতন হলেও এই আস্থার কারণে আসলে ইন্স্যুরেন্স করতে চান না। আপনার কাছে জানতে চাই যে এই আস্থার সংকটটা কেন তৈরি হলো এবং এটা দূর করবার উপায় কী? এটা অনেকটা আছে যে জুজুর ভয়ের মতন, আবার কিছুটা বাস্তবতাও আছে। কারণ আমাদের এখানে 36টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, হয়তো দেখা যাবে যে হাফ অফ দ্য কোম্পানি হয়তো ভালো পেমেন্ট করছে, বছরে প্রায় 12 কোটি টাকা আমাদের ক্লেমও সেটেল করা হয়। এর বাদেও আবার কিছু কোম্পানি আছে যারা ক্লেম দিচ্ছে না। সো পত্রিকায় ক্লেম সেটেলমেন্টটা যতটা ফোকাস করে না, অথবা মানুষের মুখে পেমেন্ট হলে কেউ কিছু বলে না, কিন্তু যেটা পেমেন্ট হয় না সেটা নিয়ে আসলে অনেক সাউন্ড আছে। এবং রিসেন্টলি আনফর্চুনেটলি ধরেন এই লাস্ট 2-3 ইয়ার্সে আমাদের বেশ কিছু বড় কোম্পানিগুলো তাদের পেমেন্ট নাই, এটা একটা বড় ইস্যু। আমরা মনে করি যে এর বাদেও সব কোম্পানি যে একরকম পারফর্ম করবে তা না। সব প্রতিষ্ঠানের মধ্যে যেরকম ভালো মন্দ আছে, বিমাতেও ভালো মন্দ আছে। তো গ্রাহকরা দে হ্যাভ এ চয়েস, যার যেসব কোম্পানিগুলো তাদের কমিটমেন্ট অনুযায়ী সার্ভিস দিয়ে যাচ্ছে, বোর্ড অফ ডিরেক্টরস এবং ম্যানেজমেন্টে কারা আছেন, সো সেটা দেখে কিছু কোম্পানি যেহেতু ভালো করছেন, সো মানুষকে একটু অপশন তো আছে। সো যেটাকে আপনার আস্থার ভিতর আসে, বাট আমার মনে হয় ইন্স্যুরেন্সটা নেওয়া উচিত। যেটা বললাম যে ডিজিটাল টেকনোলজির কারণে আমরা অনেকটাই ওভারকাম করতে সক্ষম হচ্ছি, বিশেষ করে যাদের গ্রাহকদের সঙ্গে অনবোর্ড হওয়ার পরে তাদের সঙ্গে টাচে যাওয়া। আমাদের কল ইডরা থেকে যেরকম বলা আছে যে প্রত্যেকটা কোম্পানি কল সেন্টার থাকতে হবে, গ্রাহকের সঙ্গে 1-to-1 রিলেশন তৈরি করতে হবে, তাদের মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সংগ্রহ করতে হবে। সো আমরা কিন্তু এখন কনস্ট্যান্টলি গ্রাহকের সঙ্গে টাচে আছি, এবং গ্রাহককে এখন কিন্তু ওয়ান টাচে কিন্তু আমার পাশে চলে আসছে। সে যত রিমোটেই সে থাক, যদি হাতে তার মোবাইল থাকে, আমাদের যে কল সেন্টারে সে কল করে কিন্তু যে কোনো বিষয়ে সে কথা বলতে পারছে। এবং এখন আমরা কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল ডকুমেন্ট না, আমরা এখন আমাদের ইভেন ক্লেমের জন্য আমরা অনলাইন পোর্টাল করে দিয়েছি। সো আমাদের যে সার্ভিস পয়েন্টগুলো আছে সেখানে যে তার ফিজিক্যাল ডকুমেন্ট দেয়, ওরা স্ক্যান করে এটা দিয়ে দিচ্ছে, এবং সঙ্গে সঙ্গে আমার হেড অফিস এটা অ্যাকশানে চলে আসছে। এবং আমরা এখন ক্লেম যখন আমার জমা হয়, এটা ট্র্যাকিং নম্বরও দিয়ে দিচ্ছি কাস্টমারকে। সো তারা কিন্তু আপডেটেড থাকে যে তার ক্লেমটা এখন কী অবস্থায় আছে, কোনো ডকুমেন্ট লাগলে আমরা মেসেজ দিয়ে দিচ্ছি এই ডকুমেন্টের শর্টের জন্য, অথবা যে সব ঠিক থাকে বলি যে এটা প্রসেসে ঠিক আছে, আপনি অমুক তারিখে পেমেন্ট পেয়ে যাবেন, তারা তার অ্যাকাউন্টে এটা হিট করে যাচ্ছে। সো এই ডিজিটাল টেকনোলজি এবং ফাইন্যান্সিয়াল পেমেন্ট গেটওয়ের কারণে তো এখন মানুষের প্রিমিয়াম দেওয়াটা যেন সহজ হয়েছে, এখন ঘরে বসেই তারা কিন্তু ক্লেমের মেসেজ পেয়ে যাচ্ছে, তার ব্যাংকে টাকা হিট করতেছে। সো এইটা নিয়ে অনেক কোম্পানি কাজ করছে।
সো আস্থার জায়গায় ইমপ্রুভমেন্টের জন্য, এবং এটা আমরা জানি যে আসলে একটা যদি জায়গা তৈরি করতে হয়, হয়তো আমার নেইবারহুডে খারাপ লোকজন থাকতে পারে, বাট আমাকে ভালো হওয়ার জন্য কিন্তু আমাকে অনেকগুলো ইনিশিয়েটিভ নিতে হচ্ছে। সো এগুলো আমি ইনিশিয়েটিভ কিন্তু কিছু কোম্পানি অলরেডি ইতিমধ্যে নিচ্ছে এবং এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে আপনার কোম্পানির পারফরমেন্স কীরকম? হ্যাঁ, ক্লেম সেটেলমেন্টে আমাদের লাস্ট ইয়ারে যেরকম প্রায় 97.5% আমরা ক্লেম সেটেলমেন্ট রেশিও ছিল, যেটা ইন্টারন্যাশনালি কোয়াইট গুড, এবং অনেক কোম্পানিগুলো এরকম করছে। আমরা যেটা বললাম যে আমাদের যখন ক্লেম সাবমিশন হয়, উই ট্র্যাক থ্রু আওয়ার সিস্টেম। যখন ক্লেম আমার ডেসপাসে আসছে, কেউ কুরিয়ারে আসুক, ফিজিক্যালি আসুক অথবা অনলাইনে আসুক, আমার সঙ্গে সঙ্গে আমার ডেটাবেজে হিট করছে, অ্যান্ড ডেটাবেজে আসার পরেই কিন্তু গ্রাহক একটা মেসেজ যাচ্ছে যে ইয়েস উই হ্যাভ রিসিভড ইউর ক্লেম। সো গ্রাহক অ্যাওয়ার হচ্ছে না তার ক্লেমটা আমার কোম্পানিতে জমা হয়েছে, এবং সেখানে যদি কোনো ডকুমেন্ট ডেসক্রিপশন থাকে সেটা থেকে মেসেজ দিয়ে জানানো হচ্ছে অথবা ফোন কল করা হচ্ছে। আর একই সঙ্গে যদি দেখি সব ঠিক আছে, আমরা বলে দিচ্ছি যে এটা অলরেডি তারা দেখতেও পারে যে এটা আন্ডার প্রসেস, অ্যাডভাইস ফর পেমেন্ট, এবং আগামী লাস্ট দিয়ে থাকে যে আগামীকালের ভিতরে আপনি আমার ব্যাংকে টাকা হিট করবে। সো কাস্টমারকে এখন আর ফোন করতে লাগে না, আমার শুধু ওই ট্র্যাকিং নাম্বার থেকে তারা দেখতে পারে যে তার স্ট্যাটাসটা কেমন, এবং এটা তাকে কমফোর্ট জন্য দেয়। আগে যেরকম নয়েজ হতো যে ফোন করতো, স্যার ক্লেম কী হলো না হলো, এখন ফোন করতেও লাগে না, বিকজ তার মেসেজে সে ক্লিক করলে ওই লিঙ্কেই সে দেখতে পারছে তার ক্লেমের জার্নিটা কোথায় গেছে, কতটুকু অবস্থায় আছে। সো দিজ আর দ্য কমফোর্ট জোন উই আর ট্রাইং টু ক্রিয়েট ইন সেটেলিং ক্লেমস, অ্যান্ড শুধু ক্লেম না, অন্য অভিযোগও যদি থাকে আমরা এটাকে সেভাবে অ্যাড্রেস করছি। আপনি ইতিমধ্যে একটু আলোকপাত করেছেন যে ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে ব্যারিয়ার কি, আর একটু ডিটেল যদি আপনার কাছে শুনতে পারি আমরা। না, ব্যারিয়ার একটা বলছিলাম যে আমাদের সচেতনতা। আবার আমরা যারা ইন্স্যুরেন্স সেক্টরে আছি, ধরেন আমাদের বিজনেস প্রকিউরমেন্ট প্রসেসটা কি আছে, আমরা 2024 সালের আগ পর্যন্ত ওনলি দ্য এজেন্সি, যে এজেন্ট আমরা নিয়োগ করি, সেই এজেন্টের মাধ্যমে আমরা পলিসি রিক্রুট করি, মানে পলিসিগুলো সংগ্রহ করতাম। সো যে এজেন্টগুলোকে রিক্রুট করি আমরা, সেই এজেন্টগুলোকে ঠিকমতো ট্রেন আপ করা, তাদের এথিক্যাল প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসা, এবং রাইট ইনফরমেশন শেয়ার করা। এই ইনফরমেশন শেয়ারের ব্যাপারে আমার অভিজ্ঞতা যেটা হচ্ছে যে অনেক সময় গ্রাহক বলে যে স্যার আপনার এজেন্ট তো আমাকে এই কথা পলিসি করার সময় বলে নাই, আপনি এখন ক্লেম হয়েছে এখন বলছেন যে আপনার এইগুলা ফুলফিল করে নাই। সো তো এটা একটা বড় ব্যারিয়ার, যে আমরা যে এজেন্ট রিক্রুট করি তাদেরকে ঠিকমতো ট্রেন আপ করা, তাদের এথিক্যাল এবং প্রোডাক্ট নলেজগুলো দেওয়ার ব্যাপারে তৎপর হওয়া দরকার আমাদের। এর বাদে যদি বলি যে এখন ব্যাংক অ্যাসুরেন্স চালু হয়েছে, সো ব্যাংকের অফিসাররা এখন কিন্তু ইন্স্যুরেন্স প্রোডাক্ট তার অ্যাকাউন্ট হোল্ডারদেরকে অফার করছেন। সো দ্যার ইজ গোয়িং টু এ চেঞ্জ, এবং একটা মানুষের মাইন্ডসেট হবে যে একটা শিক্ষিত মানুষ যখন তাকে একটা ব্যাংকের কাউন্টার থেকে যখন তাকে অথবা ব্যাংকের প্রেমিসেস তাকে যখন প্রমিস করছে, তারা একটা আস্থার জায়গা পাবে যে হ্যাঁ এই ব্যাংকের কাউন্টার থেকে যখন ক্লেম হবে আমি ব্যাংকের একজন গ্রাহক, নিশ্চয়ই তারা আমাকে ভুল তথ্য দিবে না। সো দ্যার ইজ এ ইম্প্রুভমেন্ট, এটা হচ্ছে এখানে ব্যারিয়ার এখানে হচ্ছে। থার্ড যে চ্যানেলটা খুব সাইলেন্টলি হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল চ্যানেল। সো থ্রু ই কমার্স সাইটসের সঙ্গে অনেক কোম্পানিগুলো কাজ করছে, অনেক কোম্পানি ডিরেক্টলি কাজ করতেছে। সো অনলাইন প্রোডাক্ট আছে, ধরেন এখন যদি বলি যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা অনলাইনে বাই করতে পছন্দ করে, এবং দেখবেন অনেকের প্রাইভেসিতে অনেকে কম্প্রোমাইজ করতে চায় না। সো আপনি চাইলেও আমার এজেন্ট কিন্তু অনেকের কাছে অ্যাক্সেসও পাচ্ছে না। সো দে আর গেটিং ইন টাচ উইথ সোশ্যাল মিডিয়াতে আমরা প্রমোট করছি, সেখান থেকে অনেক টাচ করে আমাদের লিঙ্কে আমাদের টাচে আসছে, এবং সেটাকে সমস্যার সমাধানের জন্য আমরা তাদের সঙ্গে লিঙ্কও শেয়ার করছি যে অনলাইনে ইউ ক্যান সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর ইন্স্যুরেন্স। সো এই ডিজিটাল চ্যানেল ইজ গোয়িং টু বি রিভলিউশনারি থিং, এবং রিসেন্টলি যেরকম দেখছেন অনেক জায়গাতে প্রায় সেমিনার হচ্ছে এআই নিয়ে। সো এআই ক্যান অলসো হেল্প আস, এই যে আন্ডাররাইটিংয়ের সময় যে ধরনের হ্যাসেলগুলো থাকে, এখন আমাদের তথ্য ভাণ্ডার বাংলাদেশে হয়তো ওরকম হেলথ রিলেটেড তথ্য ভাণ্ডার এখন নাই, বাট আমাদের সরকারও এখন চাচ্ছে যে কোনো সেবা নিতে গেলে, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে তাকে এনআইডি নাম্বার শেয়ার করে সেবা নিতে হবে। তো তাদের আবার ইন্স্যুরেন্স পলিসি করতে গেলেও এনআইডি নম্বর শেয়ার করতে হচ্ছে, আপনার এখন ইনকাম ট্যাক্স করতে গেলেও এনআইডি নাম্বার শেয়ার করতে হচ্ছে। সো এই ইউনিক এনআইডি নাম্বার দিয়ে যদি এরকম একটা তথ্য ভাণ্ডার হয়তো গ্র্যাজুয়ালি হচ্ছে, একসময় হয়তো অ্যাক্সেসেবল টু দ্য ইন্স্যুরেন্স কোম্পানি হবে, তখন দেখা যাবে যে কেউ যদি ইন্স্যুরেন্স পলিসি করতে চায় তার স্বাস্থ্যগত অবস্থা এটা আমাকে দেখতে হয়, তার আর্থিক সক্ষমতার বিষয়টা দেখতে হয়। সো এই বিষয়গুলো তখন দেখা যাবে যে এআই টেকনোলজির মাধ্যমে অটো পলিসি হওয়ার একটা সুযোগ তৈরি হবে, এবং সেখানে আন্ডাররাইটিংয়ের জন্য যে এআই টেকনোলজি নিয়ে আমি একসময় মনে করতাম যে ভাই আমার জীবনে আর এআই লাগবে না, কিন্তু এখন এমন হয়েছে যে এখন এআই ছাড়া আমি চলতেও পারছি না প্রতিটা ক্ষেত্রে এখন। সো এই দিস টেকনোলজিস আমি মনে করি যে ইয়াং জেনারেশন এবং নতুন ফিউচার যারা প্রমিজিং জেনারেশন তৈরি হচ্ছে,
আমার মনে হয় যে তারা ইন্স্যুরেন্সটাকে আরও পছন্দ করবে এবং তাদের স্বাচ্ছন্দ্য, কারণ তারা দেখে যে কমফোর্ট জোনে থেকে একটা কাভারেজ নেওয়া। এবং তারা যখন অনেকেই দেখবেন অনেক ছেলেমেয়ে দেশের বাইরেও পড়াশোনা করে আসছে, আপনি দেখেন যারা বিদেশে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে, সেই বাবা কিন্তু ছেলে মেয়েকে বাইরে পাঠানোর আগে ইন্স্যুরেন্স করে পাঠাতে হচ্ছে, অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ। আমি আমার বাচ্চাকে প্রায় ৮২,০০০ টাকা করে প্রিমিয়াম দিয়ে তাকে ইন্স্যুরেন্স করে 1 বছরের জন্য দিয়ে পাঠিয়েছি, অথচ আমার বাচ্চা আমার দেশে ফেরত আসার পরে তাকে আর ইন্স্যুরেন্স কাভারেজ আমি রাখি নাই। বাট যেহেতু ওই সময় আমার লেগেছে যে হ্যাঁ ইউরোপে থাকলে তাকে চিকিৎসার জন্য প্রিরিকুইজিট ফর দ্য ইউনিভার্সিটি। সো আমাদেরও যেটা হয় যে আমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা অথবা যে কোনো জবে আছি আমরা, বিভিন্ন সেক্টরে যদি আমরা এরকম কিছু সরকার যদি কিছু ইমপ্লয় করে দেয়, যে কম্পালসারি করে দেয় যে হ্যাঁ গ্রুপ ইন্স্যুরেন্সের বিষয়টা তো আমাদের আছে যে স্টাফদের গ্রুপ ইন্স্যুরেন্স থাকতে হবে, তার সঙ্গে স্বাস্থ্য বিমার বিষয়টা যদি একটু করেন, তো দেখা যাবে যে এইভাবেই আসলে আমাদের এই অপরচুনিটিগুলো এবং মানুষের কাছে এই তথ্যের যে কীভাবে ইন্স্যুরেন্স করতে হয় এবং কীভাবে এখান থেকে বেনিফিট পেতে পারে, এটা আমি মনে করি যে এজেন্সির মডেলের পাশাপাশি ব্যাংক অ্যাসুরেন্স এবং ডিজিটাল চ্যানেলের কথা বললাম। সো এইগুলা আমি মনে করি যে ফিউচারে আমাদের এই ইন্স্যুরেন্স কোম্পানির অপরচুনিটি অনেক বাড়বে। গ্রোথ নিয়ে একটু জানতে চাইবো। ধরুন যে গত 5 বছরে টোটাল সেক্টরের গ্রোথ ট্রাজেক্টরি কীরকম এবং সেইখানে বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রোথ প্যাটার্ন কীরকম? আমাদের ওভারঅল ইন্ডাস্ট্রিতে ধরেন প্রায় অ্যারাউন্ড 10 to 12% ওভারঅল মার্কেট গ্রোথ আছে। আমরা যেহেতু রিলেটিভলি 4th জেনারেশন কোম্পানি, সো আমাদের গ্রোথ কিন্তু অলমোস্ট প্রায় 30% আমরা লাস্ট 5 ইয়ার্স ধরে করছি। যেটা আমি বলি যে আমি এখানে জয়েন করেছি 5 বছর, এই 5 বছরের ভিতরে 12 কোটি টাকা থেকে কিন্তু এটা 100+ ক্রোরে আমরা পৌঁছে গেছি। সো দ্যার ওয়াজ এ হিউজ ইয়ার অন ডেভেলপমেন্ট। বাট আমি মনে করি যে যারা বড় কোম্পানি আছে ডেফিনেটলি তাদের যারা 2,000-3,000 কোটি টাকা করে, তারা তো এভাবে আসবে না। একসময় হয়তো আমিও স্লোতে যাব, বাট আমাদের প্রজেকশন হচ্ছে যে নেক্সট 5 ইয়ার্সের ভিতরে জন্য আমরা এটা 500 ক্রোরে যেতে পারি, অ্যাটলিস্ট ওইখানে আমরা রিচ করতে চাই। এবং অপরচুনিটি তৈরি হচ্ছে, যেটা বললাম যে ব্যাংক অ্যাসুরেন্স চ্যানেল হয়েছে, রিসেন্টলি মাইক্রো ক্রেডিট যারা এনজিওরা কাজ করছেন সেখানে জন্য আমাদের তারাও যেন এই চ্যানেলে সম্পৃক্ত হতে পারে, সেটা নিয়ে আমাদের রেগুলার কাজ করছেন। সো আমি মনে করি যে বাংলাদেশে গ্রোথের জন্য মানে আমাদের মনে করি যে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল পলিসি না, এর সঙ্গে আমাদের কর্পোরেট যে কোলাবোরেশন তৈরি হচ্ছে এবং আমাদের আইনেরও কিছু বিষয় আছে যে বাধ্যবাধকতা আছে, বাট পরিপালন করছে না, যে আমাদের সেই গ্রুপ ইন্স্যুরেন্সের বিষয়টা অনেক ইন্ডাস্ট্রি আছে তারা তাদের স্টাফদের জন্য প্রপার গ্রুপ ইন্স্যুরেন্স করা হয় নাই। আবার যদি ব্যাংকিং সেক্টরে বলি, তো ধরেন এই যে যারা পার্সোনাল লোন নিচ্ছে, অটো লোন নিচ্ছে, হোম লোন নিচ্ছে, দ্যার ইজ সাম পার্সেন্টেজ অফ এনপিএল থ্রু ডেথ অর ডিজেবিলিটির কারণে, কারণে প্রায় আমার রাফলি যে ব্যাংকের সঙ্গে কথা বলে মনে পড়ে যে অলমোস্ট 2% কন্ট্রিবিউশন আসে শুধুমাত্র এই ডেথ অ্যান্ড ডিজেবিলিটির কারণে এনপিএল হচ্ছে। সো সেখানে যদি ইন্স্যুরেন্সটাকে ট্যাগ করা যায়, যে লোন নিয়ে কেউ যদি অসুস্থ হয়, মারা যায়, সেক্ষেত্রে যেন ব্যাংকের টাকাটা যেন ইন্স্যুরেন্স কোম্পানি তার পক্ষ থেকে পরিশোধ করে দেয়, সো দ্যাট সে নিজে অথবা তার পরিবার যেন এই ব্যাংকের এই লোনের হ্যাসেল থেকে যেন মুক্তি পায়। সো এই ধরনের প্রোডাক্টগুলোও আমরা থ্রু ব্যাংক আমরা চেষ্টা করছি। সো দ্যার ইজ এ হিউজ অপরচুনিটি। বটম লাইন আস্থার জায়গা এবং আমাদের কাজের স্বচ্ছতা বৃদ্ধি করা দরকার এবং ডিজিটাল চ্যানেলগুলোকে আরও শক্তিশালীভাবে কাজে লাগানো। তো আমি মনে করি যে এগুলা আমাদের গ্রোথটাকে আরও ত্বরান্বিত করবে। আপনি ডিজিটাল প্রযুক্তির কথা বলছিলেন, ট্রান্সফরমেশনের কথা বলছেন, এইটাকে মাথায় রেখে কোনো ইনোভেটিভ প্রোডাক্ট, নতুন কোনো প্রোডাক্ট কি আপনারা হ্যাঁ, এটা নিয়ে এখন সবাই কাজ করছে। আমরা চাই যে একটা দুটো জায়গায় এখন সারা ওয়ার্ল্ডে কিন্তু মাইক্রো ইন্স্যুরেন্সটা নিয়ে সবাই কাজ করে। এটা কারণ যে এককালীন আপনি হয়তো বড় অঙ্কের টাকা দিতে পারবেন না, বাট আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কেটে নেয়, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, ইট ক্যান গিভ ইউ এ হিউজ কাভারেজ। সো এই জায়গাটাতে এই টেকনোলজির কারণে সম্ভব হচ্ছে। সো এখানে বান্ডেল প্রোডাক্ট নিয়ে কাজ হচ্ছে, যে আপনি একটা প্রোডাক্ট কিনবেন, একটা কম্বো প্রোডাক্ট, যেখানে আপনার লাইফ ইন্স্যুরেন্স, ডিসেবিলিটি, হেলথ, আপনার আউট পেশেন্ট, ইভেন আমরা এখন কিন্তু ধরেন রিসেন্টলি আমরা কাজ করেছি যে টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছি। সো আমাদের কাস্টমার যারা হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছে তার 24/7 ডক্টরস প্রেসক্রিপশন তারা ফ্রি পাচ্ছে। চিন্তা করেন একটা রিমোট এরিয়াতে, আমাদের যে চর অঞ্চলগুলোতে আছে, ডাক্তার নাই কিংবা রাত বিরাত ঝড় বৃষ্টি হচ্ছে, তো সেরকম পরিস্থিতিতেও যদি তার মোবাইলটা যদি চার্জ থাকে, সে একটা ডক্টরের সঙ্গে কথা বলে হঠাৎ ইমিডিয়েট কারোর জ্বর হয়েছে, বাচ্চার পাতলা কোনো অনেক অসুখ বিসুখ হতে পারে, সে কিন্তু একটা কথা বলে একটা প্রেসক্রিপশন নিতে পারছে এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী হয়তো পাশের থেকে ওষুধ কিনে সে ট্রিটমেন্টটা নিতে পারছে। সো ডাক্তারকে দেখানো যে চ্যালেঞ্জ, আমি রিসেন্টলি একবার ভোলাতে গিয়েছিলাম, আসার পথে দেখি এক ভদ্র মহিলার ক্রিটিক্যাল অবস্থা, তাকে মানে স্পিড বোর্ডে ওঠানো কি চ্যালেঞ্জ। আমি খুব কষ্ট পেলাম যে ওখানে যে চিকিৎসার না এসে বরিশালে নিতে হবে, তাকে যেভাবে তাকে স্পিড বোর্ডে করে নিয়ে আসলো, মানে জানটার উপরে মানে প্রেশার। সো এই ধরনের কিছু রিমোট এরিয়াতে ধরেন এই যে হেল্প ফ্যাসিলিটিগুলোকে অ্যাভেলেবেল করা, সো থ্রু টেকনোলজি আমি মনে করি যে
ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এগিয়ে আসবে। হেলথ ইন্স্যুরেন্সটাকে পপুলার করতে পারবো না যদি না আমার দেশে ভালো চিকিৎসা সুবিধা থাকে এবং সেখানে আমরা ক্যাশলেস সুবিধা দিচ্ছি। এখন কিন্তু একটা জিনিস হয়েছে যে হসপিটাল কিন্তু আমাদেরকে এখন সহযোগিতা করছে, দে আর প্রোভাইডিং ক্যাশলেস ফ্যাসিলিটি। আমার কাস্টমার আমরা যখন ইনশিওর করছি যে সে 2 লাখ টাকা কি 5 লাখ টাকার কাভারেজ আছে, আমরা বলে দিই যদি বিলটা ওই লিমিটের মধ্যে থাকে আপনার আমার পলিসি হোল্ডারের কাছ থেকে কোনো টাকা নেওয়ার দরকার নেই, তারা বিলটা পাঠিয়ে দিচ্ছে, আমরা সেটেল করে দিচ্ছি। বড় চ্যালেঞ্জ যেটা অনেক হসপিটাল থেকে আসতো, এখন আপনি দেখবেন হসপিটালে গেলে দেখবেন যে প্রতিদিন যখন রুগী ডিসচার্জ হয় প্রত্যেকটা রুগী তার রেফারেন্স দিয়ে একটা ডিসকাউন্ট চায়। সো ম্যানেজমেন্টের হেডেক থাকে যে টাকাটা কীভাবে রিকভার করবো। একটা হচ্ছে অনেকে বলে ভাই টাকা নাই কিন্তু ডিসচার্জ করতে হবে, এখন টাকাও দিতে পারছে না, রুগীও সারতে পারছে না। আবার অনেকে বলছে ভাই কিছু ডিসকাউন্ট দেন। সো ম্যানেজমেন্টকে কিন্তু একটা সবসময় রুগী ভর্তি করা ডিসচার্জ করার সময় একটা হেসেলে পড়তে হয়। বাট যদি তারা এখন ইন্স্যুরেন্স কোম্পানির পেশেন্ট পায় তারা নিশ্চিন্তে থাকে যে টাকা নিয়ে তার চিন্তা করতে হবে না এবং তার চিকিৎসার জন্য কোনো কম্প্রোমাইজও করতে হবে না। কারণ অনেক সময় আছে যে ডাক্তার প্রেসক্রাইব করছে এই টেস্টগুলো করতে হবে, এই ওষুধ লাগবে, অনেক দামি হলে বলে ডাক্তার সাহেব এটা ছাড়া কি হয় না, আমি আপাতত আমার টাকা নেই, আমি ভাই কোনোরকম আমাকে চিকিৎসা তাড়াতাড়ি আমাকে ছেড়ে দেন। আর যখন ইন্স্যুরেন্সের পেশেন্ট ভর্তি হয় তখন তারা কিন্তু তাদের চিকিৎসার জন্য কম্প্রোমাইজ করতে লাগে না, কারণ তারা জানে যে ইন্স্যুরেন্স কোম্পানি তার এই নিজস্ব পরিমাণ টাকা তাকে দিবে এবং ডাক্তারও খুব কমফোর্ট জোনে থাকে। একটা ভালো একটা ট্রিটমেন্ট এনশিওর করার জন্য আমি মনে করি যে প্রত্যেকের একটা স্বাস্থ্য বীমা থাকা উচিত। তা নাহলে পরে আমি দেখেছি যেমন ইভেন আমাদের নাম বলছে অনেক বড় হসপিটালে বলেছি, ওরা বলে যে আপনাদের কারণে এখন আমি প্র্যাকটিস করা সহজ হয়। আমি এখন জিজ্ঞেস করি ভাই আপনার ইন্স্যুরেন্স আছে নাই, কারণ ইন্স্যুরেন্স না থাকলে ওরা বলে ডাক্তার সাহেব কোনো রকম ট্যাবলেট দেন, কিছু দেন, আমি চলে যাই, পরে আপনাকে জানাবো কবে ভর্তি হবে। আর যদি ইন্স্যুরেন্স থাকে ওরা উল্টা বলে ডাক্তার সাহেব বাসায় যাওয়ার দরকার নেই, আপনি যদি মনে করেন এখন চিকিৎসা দরকার আমাকে ভর্তি করে দেন, আমার ইন্স্যুরেন্স কাভারেজ আছে। সো উই ফিল ভেরি কমফোর্টেবল যদি কেউ ইন্স্যুরেড পার্সন যদি আমার কাছে কেউ মেডিকেল কনসালটেন্সিতে আসে তো সেটা আমরা আরও কমফোর্ট ফিল করি। সো আমরা মনে করি যে আপনারা যারা সাংবাদিকতায় আছেন এগুলোকে প্রমোট করা এবং মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্য বীমা খুবই জরুরি। পলিসি মেকিং পর্যায়ে যারা কাজ করেন তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে যে আসলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গেলে ইন্স্যুরেন্স বীমাটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো সেইটাকে প্রমোট করবার জন্য আসলে কোন পর্যায়ে কি করণীয় আছে? জানেন যে ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স নিয়ে অনেক কাজ হচ্ছে, সরকার পর্যায়ে অনেক সমীক্ষাও হয়েছে এবং আপনি দেখছেন রিসেন্টলি ডিজি হেলথের একটা বক্তব্য বেশ ভাইরালও হয়েছিল যে আসলে ইন্স্যুরেন্স ছাড়া এক ডিজি হেলথের পক্ষে মানুষের স্বাস্থ্য এনশিওর করা সম্ভব না। এবং দেখেন যে পরিমাণ বাজেট আমরা এই হেলথের সেক্টরে থাকে সেই বাজেটের একটা কিয়দাংশ দিলেই আমরা একটা বড় অংশের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন রিজনালও যদি দায়িত্ব নেয় যে ঠিক আছে এই রিজনে ইন্স্যুরেন্স কোম্পানি ওই রিজনে ইন্স্যুরেন্স কোম্পানি সবার জন্যেই একটা স্ট্যান্ডার্ড হেলথ কাভারেজ এনশিওর করা সম্ভব। বাট বুঝতেই পারেন যে দ্যার ইজ এ প্রসেসে অনেক কিন্তু আমাদের লুফল আছে। সো আমি মনে করি যে সরকার এখনও চিন্তা করছেন যেমন ফ্যামিলি হেলথ কার্ড নিয়ে কথা হচ্ছে যে ফ্যামিলি হেলথ কার্ডের সঙ্গে স্বাস্থ্য বিমা অথবা লাইফ ইন্স্যুরেন্সটাকে ট্যাগ করা যায় কিনা, কৃষি যে কার্ড দেওয়া হচ্ছে তার সঙ্গে শস্য বিমা এবং অন্য যে বিষয়গুলো আছে সেগুলোকে ইন্স্যুরেন্স আওতায় আনা যায় কিনা। সো আমি মনে করি সরকার চিন্তা করতেছেন এবং আমরা যারা প্রফেশনাল আছি এটা নিয়ে ইউএন বডি তারাও আমাদেরকে হেল্প করতে সম্মত হয়েছেন। সো এভরিথিং ইজ ওয়ার্কিং। বাট আমি চাই যে সবসময় বিশ্বাস করি যে সামথিং উইল হ্যাপেন ইন ফিউচার এবং ইন্স্যুরেন্স সেক্টরটাকে উন্নত বিশ্বে যেরকম খুব একটা ভালো প্রমিজিং জব সেক্টর হিসেবে দেখে মানুষ, আমি মনে করি বাংলাদেশেও যেন ইয়াং ছেলেমেয়েরা এই সেক্টরে আসে। বাট কারণ আমি মনে করি ভালো ট্যালেন্টেড পিপুল ছাড়া একটা ইন্ডাস্ট্রির চেঞ্জ আনা সম্ভব না। সো আমি মনে করি যারা ট্যালেন্টেড পিপুল আছেন, যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছেন, যারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন, আমি মনে করি যে তারাও যেন তাদের এই চ্যালেঞ্জিং ক্যারিয়ার, ইটস এ চ্যালেঞ্জিং ক্যারিয়ার এবং আমি মনে করি যে ইটস এ গ্রোয়িং সেক্টর। এটা আমাদের অন্যান্য সেক্টর যেরকম ম্যাচিউর, ইন্স্যুরেন্স সেক্টরটা অতটা ম্যাচিউর না। সো ইফ ইউ হ্যাভ ট্যালেন্ট অ্যান্ড ইফ ইউ ক্যান ড্রাইভ দিস ইন্ডাস্ট্রি ডেফিনেটলি ইউ উইল হ্যাভ এ প্রমিজিং ক্যারিয়ার। সো ইন্স্যুরেন্স সেক্টরটাকে চেঞ্জ করতে গেলে আমি মনে করি যে ভালো ছেলেমেয়েদের আসার অ্যাম্পল অপরচুনিটি আছে, দে শুড টেক দিস অপরচুনিটি অ্যান্ড টেক দিস চ্যালেঞ্জ। প্রসঙ্গটি যখন তুললেন ইন্স্যুরেন্সে ভালো ক্যারিয়ার তৈরি করবার জন্য যে একাডেমিক লেখাপড়া সেটার অপরচুনিটি বাংলাদেশে কীরকম আছে? বাংলাদেশে হয়তো আমাদের ইন্স্যুরেন্স একাডেমি আছে, বাট এখন কিন্তু যখন ডিজিটাল টেকনোলজির যুক্ত আমরা অনলাইনে অনেক কিছু করা যায়, যেটা আমাদের এখনও পর্যন্ত এসিআই যেটা লন্ডন থেকে দেয় সারা ওয়ার্ল্ডে রিকগনাইজড, আমাদের ইন্স্যুরেন্স একাডেমি থেকেও ডিপ্লোমা দেওয়া হচ্ছে। বাট আমি মনে করি যে ইন সার্ভিস যে ট্রেনিংগুলো দ্যাটস এনাফ এবং সেখানে এখন যেহেতু আমাদের যেটা বলছিলাম যে ডিজিটাল টেকনোলজির কারণে আপনার ট্রেনিং এবং নলেজ কিন্তু থ্রু অনলাইন ট্রেনিং এখন হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রেনিং সেশনগুলো, নলেজ শেয়ারিং সেশন হচ্ছে, ইন্টারন্যাশনাল সেমিনারও হচ্ছে। আমি নিজেও যেমন যদি চিন্তা করি আমি যখন জয়েন করেছিলাম ডেফিনেটলি আমার কাছে অনেক বন্ধুবান্ধব ইভেন ফ্যামিলির লোকজনও খুব বলেছিল যে মাথা খারাপ সিদ্ধান্ত নিয়েছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস পেয়ে কেন তুমি ইন্স্যুরেন্সে তোমার জীবন নষ্ট করবা? ইট ওয়াজ নট মাই চয়েস। আমি বিশ্ববিদ্যালয়ে জানেন এরশাদের টাইমে আমার 80s আমার ইউনিভার্সিটি কাটছে, সো অনেক এরশাদ ভ্যাকেশন এনজয় করেছি। সো জবের একটা দরকার ছিল, অ্যাপ্লাই করেছিলাম, ইন্টারভিউ দিলাম, জব হলো। 2-3 মাস কাজ করার পর দেখলাম যে না, ইটস এ গ্রোয়িং সেক্টর, এবং আমার যারা বস ছিলেন তারাও কনভিন্স করলেন যে না, এখানে তুমি ভালো কেরিয়ার করতে পারতো। আমি আইন পড়েছি, ডকুমেন্টগুলো পড়েছি, কোথাও খারাপ কিছু দেখি নাই, কিন্তু পাবলিক সেন্টিমেন্ট ওয়াজ নট গুড। সো ওইখানে আমাকে বলেছিল যে দেখো, তোমরা যদি যারা এখানে প্রমিজিং ছেলেমেয়ে যদি আসো, এখানে তোমরা নিজেরা হয়তো ভালো একটা কন্ট্রিবিউট করতে পারবে এবং নিজের ফিউচার কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হবে না। আলহামদুলিল্লাহ, আমি প্রায় 36 বছর কাজ করেছি। আই এম এনজয়িং মাই ওয়ার্ক। আমি মনে করি যে আমার বন্ধুরা যারা সরকারি চাকরি করে তারা অনেকেই এখন পিআরএলে চলে গেছে। সো বাট আই এম স্টিল ওয়ার্কিং। তো আমি মনে করি যে এই সেক্টরটা খুবই প্রমিজিং সেক্টর, বাট ইউ হ্যাভ টু টেক ইউর ওন রেসপন্সিবিলিটি। আপনার ডেলিভারির ক্ষেত্রে, কমিটমেন্টের ক্ষেত্রে, এটা ইন্ডাস্ট্রি যাই দিক আপনাকে, বাট ইউ শুড নট কম্প্রোমাইজ ইউর ইম্প্রুভিং ইউর কোয়ালিটি, ডেলিভারি, কমিটমেন্ট। আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি যেটা প্রবলেম থাকে, অনেকে বলে কমিটমেন্ট রাখি না, বাট অ্যাটলিস্ট যে রাখুক বা না রাখুক, অ্যাজ এ পার্সন আমরা যদি ইন্ডিভিজুয়ালি ফোকাস অন আওয়ার ওন কমিটমেন্ট, সেখানে কিন্তু একটা ব্র্যান্ডিং তৈরি হয়। সো আমরা যারা কাজ করি, আমাদের কোম্পানির ব্র্যান্ডিং যেরকম জরুরি, একই সঙ্গে আমরা যারা কাজ করি আমাদের নিজস্ব ব্র্যান্ডিং খুব জরুরি, যে আসলে আমরা আমার কথা এবং কাজে মিল আছে কিনা। সো এই জায়গাটাতে যদি ফোকাস রেখে যদি কেউ মনে করে যে, কারণ এখানে অনেক গ্যাপ আছে। রিসেন্টলি এই রাতে মিটিং হচ্ছিল, নতুন চেয়ারম্যান ম্যাডাম এসছেন, এক প্রসঙ্গে চলে আসলো যে হু ইজ গোয়িং টু বি ইয়োর নেক্সট অ্যানসেস্টার, যারা এই ইন্ডাস্ট্রিকে চালিয়ে নিবে, যে আমরা রিটায়ারমেন্ট যাওয়ার পরে। অ্যান্ড দ্যার ইজ এ হিউজ গ্যাপ। মানে এটা ইন্ডাস্ট্রি যেভাবে ডেভেলপ করেছে সেভাবে এক্সিকিউট তৈরি হয় না। সো দ্যার ইজ এ হিউজ গ্যাপ, এবং অনেকে দেখে, অনেক প্রফেশনালরা যারা টেলকোতে ছিল, ব্যাংকে ছিল, নাও দে আর জয়নিং ইন দ্য ইন্ডাস্ট্রি। এবং রিসেন্টলি সরকার কিছু চেঞ্জও এনেছে, অন্য ইন্ডাস্ট্রি থেকে এসেও তারা মানে 5 থেকে 6 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করে দেয়ার ইজ অ্যান অপরচুনিটি টু বিকাম সিইও অফ এ ইন্স্যুরেন্স কোম্পানি। সো আমি মনে করি যে যারা ট্যালেন্টেড আছেন, যারা অনেক জায়গায় চ্যালেঞ্জ ফেস করতেছেন, এই ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু এখন একটা ব্লু ওশেন অপরচুনিটি ফর অনেক ট্যালেন্টেড পিপলের জন্য। তাই আমি মনে করি যে এটা আসুক, চ্যালেঞ্জ নিক, এবং তারা এখানে কন্ট্রিবিউট করুক। আগামী 5 বছরে টোটাল ইন্ডাস্ট্রি কোথায় গিয়ে পৌঁছতে পারে এবং আপনার কোম্পানি কোথায় যেতে চায়, এবং যদি মার্কেট শেয়ারটাকে একটু কোয়ান্টিফাই করা যায় যে কত মার্কেট শেয়ার আপনি অর্জন করতে চান সেই সময়ের মধ্যে? আমার এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, ধরেন মেট লাইফ ইজ হিয়ার ফর অলমোস্ট 72 ইয়ার্স। আমার জেবিসি 73 থেকে আসছে, প্রায় 55 বছর ধরে আছে। আমাদের যেটা হয় যে কাস্টমার অ্যাকুইজিশন, রিটেনশনের মাধ্যমে আসলে প্রিমিয়াম গ্রোথ হতে থাকে। সো দেয়ার ইজ এ হিউজ এজের কারণে আমাদের অনেক অ্যাসেটের অনেক ডিসক্রিপেন্সি আছে। বাট আমি মনে করি যে প্রত্যেকটা কোম্পানি শুধু ইটস নট ইন টার্মস অফ কোয়ান্টিটি, কোয়ালিটি থিং। পিপুল ক্যান ট্রাস্ট ইউ, যে ফর হুইচ সার্ভিস দে আর কিপিং দ্য প্রমিসেস। বেঙ্গল আসলে দুটো জায়গায় ফোকাস করছি। একটা হচ্ছে শরিয়াকে আফোর্ড করা। একবার বাংলাদেশে ধরেন শরিয়া ভিত্তিক কোম্পানি 2 যুগ ধরে কাজ করছে। আমি দিস দ্য ফার্স্ট টাইম একটা শরিয়া ভিত্তিক কোম্পানিতে আমি দায়িত্ব নিয়েছি। আফটার ওয়ার্কিং 30 ইয়ার্স ইন এ কনভেনশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, আমি একটা শরিয়া ভিত্তিক কোম্পানিতে কাজ করা শুরু করেছি। এখানে 21 সালে আমি জয়েন করেছিলাম। 22 সাল থেকে আমরা শরিয়া ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তখন দেখলাম যে আসলে এখানে ওইভাবে কেউ কন্ট্রিবিউট করে নাই। সো বেঙ্গল যেটা ফোকাস করেছে যে আমরা কথা এবং কাজে মিল রাখার জন্য শরিয়াকে আফোর্ড করে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনে, যেখানে মালয়েশিয়া কিংবা বাহরাইন এবং সৌদি আরবে যেভাবে কাজ করছে, সেই আলোকে আমরা আমাদেরকে সাজিয়ে নিচ্ছি, যার জন্য আমাদের হয়তো প্রোডাক্টের ফিচারগুলো অন্যের সঙ্গে মিল করবে না, বাট আমরা আমাদের কমিটমেন্টের জায়গাতে কম্প্রোমাইজ করতে চাই না। আমাদের বোর্ড অফ ডিরেক্টরস, আমাদের ম্যানেজমেন্ট মনে করে যে যাই করুক আমাদের কথা কাজের জন্য মিল থাকে। অনেকে বলে যে এখনও হয়তো বাংলাদেশে বিমা ইসলামী শরিয়া ভিত্তিক আইন এখন আসে নাই, তো কেন তুমি শরিয়া পরিপালন করো? তাই আমি মানুষকে বলি যে বাংলাদেশে তো ইসলামিক স্টেট না, তার মানে কি আমি ইসলামিক স্টেট না হলে কি মুসলিম হতে পারি না? আমি তো প্র্যাকটিসিং মুসলিম হতে পারি। সো আমরা মনে করি যে এখানে ইসলামী শরিয়া গাইডলাইন থাক বা না থাক, বাট আমাদের কোরআন এবং সুন্নাহ ফিকাহ আছে, যারা মুফতি আছেন, যেভাবে ইসলামী ব্যাংকগুলো চলছে, তো সেইভাবেই তাদের গাইডলাইন নিয়ে আমরা কাজ করছি। এবং রিসেন্টলি আমরা একটা কোলাবোরেশন নিয়েছি মালয়েশিয়ান একটা ইনস্টিটিউটের সঙ্গে। আমরা চোরি তাকাবুল প্রোডাক্ট এবং আমাদের যেই তাকাবুল সার্টিফিকেশনের জন্য কাজ করতেছি। সো এটা আমাদের ইউনিক জায়গা যেখানে তাকাবুলে কাজ করছি। সেকেন্ড জায়গা যেটা বলছিলাম যে আমাদের স্বচ্ছতা, এই শরিয়া ভিত্তিক কাজ করার কারণে আমরা গ্রাহকের কাছে যে টাকাটা নিচ্ছি, আমরা কন্ট্রিবিউশন বলি প্রিমিয়ামের জায়গায়, সেখানে আমরা অ্যাপসের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে আসলে তার 3টা জায়গায় টাকা রাখি। মোদারাবা একটা সঞ্চয় অংশটা, তাবারু একটা রিস্ক মিটিগেশন, আর ওয়াকালাফিয়ে যে আমরা ম্যানেজমেন্ট এক্সপেন্স করি। সো আমরা স্বচ্ছতার সঙ্গে যে টাকাটা পাই, আমরা আমাদের গ্রাহককে আমার পলিসি যখন ইস্যু করি তো 3 খাতের টাকাটা ভাগ করে দিচ্ছি। তো এই স্বচ্ছতা আমাদের শক্তি, যে গ্রাহক দেখছে যে টাকাটা দিচ্ছে তার মোদারাবার টাকায় কতটুকু আছে। মোদারাবারটা তার আমাদের বিজনেস পারপাসে তার ইনভেস্টমেন্ট করে, লাইক দেয়ার যখন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলে মোদারাবা সঞ্চয় অ্যাকাউন্ট করে। সো এখানে মোদারাবার টাকাটা সবসময় গ্রাহকের টাকা, এবং সেটা লাভসহ গ্রাহক
একটা নির্দিষ্ট মেয়াদের পরে ফেরত পাবেন। এবং সেখানে আমি সুদভিত্তিক ইনভেস্টমেন্ট করি না, আমরা শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকগুলোতে এবং শরিয়াভিত্তিক ইনভেস্টমেন্টগুলোতে ইনভেস্ট করছি। সো এটা একটা বড় শক্তি আমাদের জন্য, যে ট্রান্সপারেন্সি। আর থার্ড যেটা বললাম, যে আমরা এই যে টেকনোলজিটা, ডিজিটাল টেকনোলজিটাকে আমরা খুব আপহোল্ড করছি। আমাদের প্রতিটা জায়গায় আমরা দেখছি যে হাউ উই ক্যান রিডিউস আওয়ার ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে ডিজিটাল এনভায়রনমেন্টে নিতে পারি। সো ফিজিক্যাল ইন্টারভেনশন থেকে ডিজিটাল ইন্টারভেনশন নিলে যেটা হয় যে স্বচ্ছতার জায়গাটা আরও পরিষ্কার হয়। এবং আমরা অ্যাপসগুলোকে এমনভাবে করা যে পলিসি হোল্ডার তার নিজের পলিসি যখন নিজে চালাতে পারবেন, প্রিমিয়াম দিতে পারছেন, ঠিক একইভাবে ক্লেম সাবমিট করতে পারছেন অনলাইনের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, এবং তার সুযোগ সুবিধাগুলোও তার ব্যাংকে সরাসরি ইএফটি এর মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। সো দিস আর দ্য এরিয়া আমরা বেঙ্গলে কাজ করছি। আর ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ বলি, যে ইন্ডাস্ট্রিতেও এখন ধরেন কে ভালো কে মন্দ অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ইডরাও রিসেন্টলি এটাকে গ্রেডিং করতেছে। তাই আমি মনে করি প্রত্যেকটা কোম্পানি এবং ম্যানেজমেন্ট তাদের স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং তাদের মার্কেট শেয়ার ঠিক রাখার জন্য, যারা ভালো করতে চায়, এখন সার্ভিসের কোনো বিকল্প নেই। আপনি মুখের কথায় এখন আপনি কাজ করতে পারবেন না, ইউ হ্যাভ টু মুখের কথার সঙ্গে সঙ্গে আপনাকে এটা পারফরমেন্সও প্রুভ করতে হবে। সো এই ট্রান্সপারেন্সির জায়গায় আমি মনে করি সবাই চেষ্টা করবে। আমি মনে করি যে আগামী 5 বছরে যদি বলি, আমাদের অ্যাটলিস্ট দ্বিগুণ প্রিমিয়াম যেন আমাদের এখানে আসে, যেখানে আমাদের পেনিট্রেশন আছে হয়তো 0.4%, যদিও আমাদের ন্যাশনাল পলিসিতে ছিল প্রায় 4% যাওয়ার। আর আমি মনে করি যে এটা হয়তো 1 থেকে 2% চলে যাবে আগামী 5 বছরে। অনেক ধন্যবাদ মিস্টার এম এম মনিরুল আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধৈর্য ধরে আমার কথাগুলো শুনলেন, এবং আশা করি আমাদের দর্শক যারা দেখছেন তারাও ওই বিমার ইনসাইট স্টোরি তারা শুনলেন এবং তারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলাপ করলাম বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও জনাব এম এম মনিরুল আলমের সঙ্গে। আমরা জানবার চেষ্টা করলাম এই ইন্স্যুরেন্স কোম্পানির ভেতরের এবং বাইরের নানা খবর। আগামী পর্বে কথা হবে অন্য কোনো কোম্পানির সিইও এবং লিডারদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।